স্কেলের ব্যাপারে একটা একটা বিভ্রান্তি মনে হয় কাজ করতেছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত অনেক বছর ধরে, প্রায় 10-15 বছর, 10-12 বছর ধরে, 13 বছর ধরে সরকারি কর্মচারীদের স্বভাবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা হয়, এই কমিটিটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এদের তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা হয়েছে। বাস্তব সময়টা কোথায়, যে এখন তো কোনো একটা কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে, কমিটি সেটা সুপারিশ করবে। পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং। কারণ আমরা যেরকম, এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতা প্রাপ্ত, ওরা তো যে কোনো ইয়ে করতে। হ্যাঁ, না এগুলো বিবেচনা নেওয়া হয়েছে। মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছে জাকির আহমেদ খানের নেতৃত্বে, তো সেই কমিটি সবগুলো জিনিসই বিবেচনায় নিয়েছে। স্যার, আমরা ব্যয়ের বিষয়টা জানতে পেরেছি যে 1,06,000 কোটি টাকা ব্যয় হবে, কিন্তু আয়টা কোত্থেকে আসবে এটা এখন কেউ জানেনি বা জানানো হয়নি। এই বিষয়ে একটু বলবেন স্যার? মানে আয়ের সংস্থানটা, অর্থের সংস্থান না, ওই জন্যই অর্থ সংস্থান প্রথম কথা হচ্ছে যে আপনার হচ্ছে যে 1 লাখ কোটি টাকা হোয়াট এভার যেটা আপনার বলতেছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো ওই জন্য সাধারণভাবে আমরা যেটা, এগেইন আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম, আমরা জানি যে এই ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না, এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা হয়েছে সে কমিটি দেখবে, ওই যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। আমরা তো একটা লিমিটেড টাইমের গভর্নমেন্ট সরকার, তো ওই জন্য আমরা কিন্তু এখন অনেক কাজ করতেছি যাতে আগামী সরকার উপকৃত হয়। যেমন ধরেন, আমি যদি জ্বালানি খাতের বলি, আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করেছি। আমি জানি যে এটা আমি বাস্তবায়ন করতে পারবো না, করার সময় নেই, কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাই নাই। তারপরে একটা মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে। তো ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না, যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করতে, এইটা পে কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে করার জন্য। কারণ একই জিনিস হবে কি, যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল। আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন, যে সরকার। না না, জিনিসপত্রের দামের তো প্রভাব পড়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা আপনারাই যদি না করে থাকেন, যে সংবাদপত্র যদি ভুলভাবে, কারণ আমরা তো এটা বাস্তবায়ন করতেছি না, এটা পরিষ্কার, এটা মাত্র একটা কমিটি করা হয়েছে। সেটা কোনটা কিসের সিদ্ধান্ত? আমরা তো কোনো সিদ্ধান্ত নেই না, পে কমিশনের রিপোর্টটাও শুধু গ্রহণ করে সুপারিশ গ্রহণ করা হয় না, সুপারিশটা গ্রহণ করে, শুধুমাত্র রিপোর্টটা গ্রহণ করা হয়েছে, এবং সুপারিশগুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র। আপনারা এই সরকার, অন্তর্বর্তী সরকার 1 বছরে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে, যে সরকার ঋণ নিয়ে চলছে সেই সরকার মন্ত্রীদের জন্য 9,000 বর্গ ফুটের ফ্ল্যাট কিভাবে নির্মাণের উদ্যোগ নিয়েছে, একটু যদি বলতেন। আমি তো এই প্রস্তাবটা দেখি না, এইটা কোথা থেকে আসতেছে আমি ঠিক এটা বুঝতে পারলাম না। আপনাদের যেটা পারচেজ কমিটিতে যেটা আসে, তো এরকম তো কোনো প্রস্তাব আমরা দেখি নাই। কোনটা? না, সেটা হচ্ছে কি, একটা তো একটা পর্যায়ে আসতে হবে। এটা হয়তো এমন একটা যে ওরা হয়তো একটা প্রস্তাব প্রস্তুত করতেছে, কিন্তু এখন এটার জন্য তো আমাদেরকে করলে হবে না। আমরা তো এখন এটা সরকারের কোনো পর্যায়ে থেকে, কারণ এরকম এত বড় একটা অর্থব্যয়ের প্রস্তাব, এটা তো পারচেজ কমিটিতে আসতে হবে। তো আমি তো প্রত্যেকটা পারচেজ কমিটিতে ছিলাম, আমার তো মনে পড়ে না যে আমরা এই ধরনের কোনো গণভোট হচ্ছে, খরচ সেই জন্য কিছুটা বেশি হবে ধরে নিতে পারি, এবং দেখেছি যে অপ্রত্যাশিত ব্যয় থেকে। স্যার, হ্যাঁ ভোটের জন্য স্পেসিফিক ভাবে সরকার কত টাকা বরাদ্দ করেছে এটা আমি ঠিক বলতে পারবো না। ক্যাম্পেইন করছেন না, এটা না, কিন্তু যে ব্যয় কত হচ্ছে, কারণ এটা ব্যয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ ব্যয় করা হচ্ছে ওই যে নিজস্ব সরকারের যে উইদিন দ্য বাজেট যেটা, এটা হল কিছু স্পেশাল অ্যালোকেশন আছে, সেটা হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয়। তো সংস্কৃতি মন্ত্রণালয়কে কিংবা তথ্য মন্ত্রণালয়ে কিছু বিশেষ বরাদ্দ থাকতে পারে। তো ওইটা আপনারা সংস্কৃতি মন্ত্রণালয়, তোমরা সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা ওই তথ্য এবং যোগাযোগ তথ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করো। এর আগে দেখেছি যে পাকিস্তান থেকে আপনার যুদ্ধ বিমান কেনা, চীন থেকে যুদ্ধ এটা পাকিস্তানটা, ব্যয়টা অনেক না, বেড়ে যাওয়ার একটা- এটা পাকিস্তানের সঙ্গে কোনো ইয়ে নাই, সম্পর্কিত না। সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের তো একটা ডিফেন্স ব্যবস্থা আছে, তাই না? আমাদের একটা কি বলে যে নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সশস্ত্র আর্মি আছে, এবং আমরা তো কিনি, আমরা তো ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি। তো এখন এখানে কোনো পার্থক্য নেই, এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে, অন্য কিছু না। তো এখন এটা কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে হয় নাই। গতকালকে যেটা আমি তো নিজে ওই সবাই ছিলাম, ওই যে বেজার বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, তো ওরা একটা শুধুমাত্র একটা ল্যান্ড অ্যালোকেট করছে ফর প্রোডাকশন অফ ডিফেন্স ইকুইপমেন্ট। স্যার ভাইয়ের কথাটা যদি আমি একটু বুঝতে চাই, যে আপনি 1.5 বছর ধরে প্রায় জ্বালানি নিয়ে একটা সংকটে আছিলেন, এই বিষয়ে আমরা চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে যুদ্ধ বিমান সহ অনেক ব্যয়ের একটা আপনাদের উদ্যোগ দেখেছি। এই ক্ষেত্রে আমাদের এই না জ্বালানি কোনো এটা জোর করবে না। কারণ হচ্ছে কি যে এটা তো আরো বরঞ্চ ডিফেন্স ব্যয় কমাবে, কারণ আপনি তো লোকাল একটা ভ্যালু এডিশন হবে। আপনি যেটা বাইরে থেকে যেটা কিনতেন এখন সেটা না করে সেটা কিছুটা সেমি ম্যানুফ্যাকচার কিংবা কিছু একটা করে লোকাল ভ্যালুয়েশন। যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে তুরস্ক থেকে ড্রোন এবং না এগুলো কোনো স্পেসিফিক কোনো হয় নাই। শুধুমাত্র আমি যেটুকু জানি সেটুকু আপনি বলবো, আমি যেটা জানি না সেটা সম্পর্কে আপনাদেরকে কথা বলতে চাই না। আমি বেজার ওই মিটিংয়ে ছিলাম, সেখানে শুধুমাত্র একটা জমি অ্যালোকেট করা হয়েছে ফর অফ যেখানে প্রোডাকশন অফ ডিফেন্স ইকুইপমেন্ট হবে, এটাই। ক্রিকেট নিয়ে ভারতের সাথে আমাদের যে বর্তমান অবস্থা চলছে, আপনারা একসময় বলেছিলেন যে এটা আসলে বড় স্বার্থের দ্বন্দ্ব তৈরি করবে না বা আমাদের সম্পর্ক খারাপ করবে না। এখন দেখছি সম্পর্ক একদম টানাটানি রয়েছে। সরকার কি ভাবছে? না সরকার তো স্পষ্ট, আমরা তো বলি নাই যে আমরা খেলবো না। আমরা তো কি বলে যে যেটা কি বলে বিশ্বকাপ ক্রিকেটে আমরা তো অংশগ্রহণ করতে আগ্রহী। তা আমি বলছি আমাদেরকে একটা অল্টারনেটিভ ভেন্যু দাও, এবং আইসিসি তো ইভেন ভারতই তো কত বছর পাকিস্তানে গিয়ে খেলে নাই, ভারতই তো বিভিন্ন দেশে খেলে নাই, তো তাদেরকে অল্টারনেটিভ ভেন্যু দেওয়া হয়েছে। আমরা তো এমন কিছু চাই নাই যেটা একটা কী বলে একটা আজগুবি কিংবা কোথা থেকে একটা ইনোভেশন, এরকম তো কিছু না। আমরা একটা নীতিগত একটা প্রিন্সিপাল স্ট্যান্ড নিয়েছি যে আমরা যেখানে আপনারা জানেন যে মুসারিসকে কেন বাদ দেওয়া হলো, কারণ ওখানকার একটা বিজেপি এবং শিবসেনা ওরা বললো যে তাকে বাদ দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খেলার নিরাপত্তা, দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বছর সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করার কথা একটা আমরা জানতে পেরেছি। তো আসলে কি এরকম রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করা হচ্ছে কিনা, এবং করা হলে সেটা কারণ কি? সিলগালা করা মানে কি? মানুষ যাতায়াত করতে পারবে না? কম্পাউন্ড থেকে বেরোতে পারবে না? না অবশ্যই মানুষ যাতায়াত করতে পারবে। মানুষ তো নিজের পেটের রুজির জন্য তো যাতায়াত করে, কিছু মানুষ ওখানে থাকে। মানে রোহিঙ্গা ক্যাম্পে কোনো বাড়তি দুশ্চিন্তা আছে কিনা নির্বাচন সামনে রেখে? বাড়তি কোনো দুশ্চিন্তা নাই।